जोहार नमस्कार बंधुगण प्रथमेই তোমাদের সকলকে আবারো একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা মূলত জানার চেষ্টা করব কুর্মী জনজাতির একতা আগামী দিনে, অর্থাৎ কুর্মী জনজাতির যে একতা তা আগামী দিনে কুর্মী আন্দোলনকে কতটা বেশি প্রভাবিত করতে পারে এবং এই কুর্মী সম্প্রদায়ের মানুষেরা তাদের যে দাবি রয়েছে সেই দাবি কেন্দ্র এবং রাজ্য সরকারের সামনে কতটা পরিমাণ তুলে ধরতে পারে বা কতটা জোরদার আকারে তুলে ধরতে পারে সে নিয়ে কিন্তু আজকের এই পুরো ভিডিওটি হতে চলেছে। তো অবশ্যই বন্ধুগণ তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো। তো চলো, তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা হয়তো বেশ কিছুদিন আগে দেখেছো যে আদিবাসী কুর্মী সমাজের মুখ্য নেতা অজিত প্রসাদ মাহাতো উনি কিন্তু কুর্মী সম্প্রদায়ের কুর্মী জনজাতির যে সমস্ত একাধিক সংগঠনগুলি রয়েছে সকল সংগঠনগুলিকে ঐক্যবদ্ধ হয়ে অর্থাৎ এক ছাতার তলায় এসে যে লড়াই সেই লড়াইয়ের ডাক দিয়েছেন। যেহেতু প্রতিটি সংগঠনেরই কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য এক, কুর্মী জনজাতিকে এসটি তালিকাভুক্ত করা, তাই সকল কুর্মী সংগঠন বা সকল কুর্মী সম্প্রদায়ের মানুষদেরকে এক হয়ে কিন্তু যে একত্রিত হয়ে লড়াই করার বার্তা দিয়েছেন। উনি এটাও জানিয়েছেন যে যদি এই কুর্মী সংগঠনগুলি সকলে যে এক হয়ে লড়াই করে তাহলে আগামী দিনে তাদের যে দাবি সেই দাবি কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে তারা আরো জোরদারভাবে তুলে ধরতে পারবে। তোমরা হয়তো দেখেছো সকলেই যে বিগত বেশ কয়েক বছর ধরে কুর্মী আন্দোলনের জোরে কিন্তু পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল জঙ্গলমহল থেকে শুরু করে পুরো ছোটনাগপুর, সেটা রেল অবরোধ হোক বা সড়ক অবরোধ হোক, বিভিন্নভাবে কিন্তু আমরা এই কুর্মী আন্দোলনটা কম বেশি প্রভাব প্রায় বলা যেতে পারে পুরো ছোটনাগপুর জুড়ে কিন্তু এর প্রভাব পড়েছিল। কিন্তু কখনো দেখা যায় সরকার মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তুলে নেয় এবং কোনো সময় এটাও দেখা যায় আন্দোলনকারীদের উপর যে মিথ্যা কেস সেই মিথ্যা কেস দিয়ে তাদেরকে যে জেলে পাঠানো হয়েছিল। তবুও কিন্তু এই কুর্মী আন্দোলন যে দমন সেই দমন করা সম্ভব হয়নি। আবারও কিন্তু এই কুর্মী আন্দোলন কিন্তু বর্তমানেও কিন্তু অব্যাহত রয়েছে। তো তাই এখনো পর্যন্ত যেহেতু কেন্দ্র এবং রাজ্য সরকার কোনো প্রকারে ছাড়া দেয়নি, তাই কেন্দ্র এবং রাজ্য সরকারকে মানাতে, অর্থাৎ কুর্মীদের যে দাবি সেই দাবি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে আরো বেশি জোরদার করে যদি তুলে ধরতে হয় তাহলে সারা কুর্মী সম্প্রদায়ের মানুষকে কিন্তু এক হতে হবে। এরকমই কথা কিন্তু ঘোষণা করেছিলেন কুর্মী সমাজের মুখ্য নেতা, আদিবাসী কুর্মী সমাজের নেতা কিন্তু অজিত প্রসাদ মাহাতো। তো তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে বলি যে ধরুন একটা লাঠিকে যদি তোমাদেরকে কাউকে দেওয়া হয় যে ভাঙতে বলা হয় তাহলে দেখবে যে একটা লাঠিকে আমরা সহজেই ভেঙে ফেলতে পারি। একটা লাঠিকে কি করি না, সহজেই একটা লাঠি যদি কাউকে ভাঙতে দেওয়া হয়, সেটা ছোট ছেলে হোক বা বড় ছেলে হোক, কাউকে যদি ভাঙতে দেওয়া হয় তাহলে দেখা যায় কি লাঠিটা কি না আমরা সহজেই ভেঙে ফেলি। কিন্তু যখন একসাথে 50 থেকে 100টা লাঠি দেওয়া হবে কাউকে ভাঙার জন্য তখন সে কিন্তু অতি সহজে কিন্তু সেই লাঠিগুলোকে কিন্তু ভাঙতে পারবে না। তার মূলত কারণ কি না, সেই লাঠিগুলো কি হবে না একসাথে থাকবে, যার জন্য কি হবে তাদেরকে সেই ভাঙা কিন্তু মোটো কারো পক্ষে কিন্তু অতটা সহজ বা সম্ভব হবে না। যেটা একটা লাঠি ভাঙতে যে সহজে একটা লাঠি যেভাবে ভাঙা গিয়েছিল, ঠিক 50 বা 100টা লাঠিকে যদি একসঙ্গে ভাঙতে বলা হয় সেটাকে ভাঙা কিন্তু মোটো কিন্তু সহজ ব্যাপার হবে না। তাই কিন্তু মনে রাখতে হবে আমাদের যে এই কুর্মী জাতিকেও কিন্তু তাদের যে দাবি সেই দাবিকে যদি আবার জোরদার আকারে বা জোরদার ভাবে তুলে ধরতে হয় তাহলে কিন্তু এই কুর্মী জাতিটাকেও কিন্তু ইউনাইটেড বা একত্রিত হতে হবে। তো এর কিন্তু একটা যে জ্বলন্ত ইতিহাস, সেই জ্বলন্ত ইতিহাস আছে, মানে প্রমাণ আছে, একটা যে বিরাট যে ঐতিহাসিক প্রমাণ, সেই প্রমাণ আছে ইউনাইটেড হওয়ার। তা কি না আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কিন্তু এই যে একত্রিত হওয়ার বিষয়টা কিন্তু জড়িত রয়েছে। না কিভাবে, তোমরা হয়তো সকলেই জানো যে 1757 সালে পলাশী যুদ্ধ হয়। নদিয়ার যে পলাশীর প্রান্ত রয়েছে সেখানে কিন্তু এই পলাশী যুদ্ধ হয়। আর এই পলাশী যুদ্ধে একদিকে ছিল সিরাজউদ্দৌলা আর অপরদিকে ছিল কিন্তু ইংরেজ সৈন্য। উভয় পক্ষের মধ্যেই কিন্তু যুদ্ধ হয়। কিন্তু সিরাজউদ্দৌলার সবচেয়ে বড় সেনা থাকা সত্ত্বেও সিরাজউদ্দৌলা কিন্তু অতি সহজেই মাত্র গুটি কয়েক ব্রিটিশ সৈন্যের কাছে হারে যায়। হারার মুখ্যত কি কারণ ছিল না, ওনার দলেরই একজন বিশ্বাসঘাতকতা ছিলেন, যিনি ছিলেন কিন্তু মির্জাফর। অর্থাৎ কি সিরাজউদ্দৌলার পরাজয়ের
পরাজয়ের পেছনে সিরাজউদ্দৌলার কি কারণ ছিল না, নিজের লোকেই কিন্তু ওনার পরাজয়ের পেছনে সবচেয়ে বড় মুখ্যত কারণ ছিল। কারণ যখন যুদ্ধ হচ্ছিল ঠিক সেই সময় মির্জাফর তার যে সেনা, সেই সেনাকে নিয়ে একেবারে যে চুপচাপ বা নীরব ছিল, মানে যুদ্ধে অংশগ্রহণ করে নাই। যার কারণে কি হয় না, সিরাজউদ্দৌলাকে সহজে কিন্তু যে পরাজয়, সে পরাজয় বরণ করতে হয় ইংরেজদের কাছে। এইখানে যদি সিরাজউদ্দৌলার মির্জাফর যদি এক হইতো, অর্থাৎ একসাথে হয়ে যদি উভয়ে যদি লড়াই করতো, তাহলে হয়তো ভারতবর্ষের ইতিহাস কিন্তু আজকে যে অন্য মাত্রা বা অন্য রূপ কিন্তু আমরা ভারতবর্ষের ইতিহাসে দেখতে পাতি। কিন্তু সেটা দেখতে পাইনি কি কারণে না, মির্জাফরের যে বিশ্বাসঘাতকতা, সেই বিশ্বাসঘাতকতার কারণে। তো বন্ধুগণ, তারপরে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই। কি জিনিস দেখতে পাই না, এই ব্রিটিশরা পলাশী যুদ্ধ জয়লাভ করার পর একের পর এক ধীরে ধীরে ভারতবর্ষের যে বিভিন্ন জায়গা, সে নিজের জায়গা কিন্তু দখল করতে শুরু করে। এই সময় ভারতবর্ষের বুকে কিন্তু বিভিন্ন জায়গায় ছোট বড় আন্দোলন, ছোট বড় বিদ্রোহ কিন্তু হয়। কখনো চুয়াড় বিদ্রোহ, কখনো সন্ন্যাসী ফকির বিদ্রোহ দেখি, কখনো আবার ভিল বিদ্রোহ দেখি, কখনো বেল্লুর বিদ্রোহ। তো এইভাবে কিন্তু আমরা ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ছোট বড় কিন্তু একাধিক বিদ্রোহ দেখি। কিন্তু কোন বিদ্রোহে কিন্তু সেইভাবে যে ব্রিটিশদেরকে যে ভারত থেকে কিন্তু উচ্ছেদ করতে পারে নাই। কারণ কি, এই সমস্ত বিদ্রোহগুলা ব্রিটিশদের বিপক্ষে একটা যে বিরাট সবচেয়ে বড় শক্তি বা সবচেয়ে বড় প্রতিরোধ কিন্তু গড়ে তুলতে পারে নাই। যার কারণে কি হয় না, ভারতবর্ষ থেকে ব্রিটিশদের কিন্তু এই সমস্ত বিদ্রোহগুলা কোনোভাবে হাঁটাতে পারে নাই। কারণ কি, সকলেরই হয়তো লক্ষ্য এক, যে ব্রিটিশদেরকে উচ্ছেদ করতে হবে, ব্রিটিশদেরকে ভারত থেকে হাঁটাতে হবে। কিন্তু লক্ষ্য এক থাকলেও যেহেতু তারা ইউনাইটেড ছিল না, যেহেতু তারা একত্রিত ছিল না, তার জন্য কি হয়, বারবার এই বিদ্রোহ আন্দোলন করার পরও সেই আন্দোলন কোনো না কোনো ভাবে কিন্তু ব্যর্থ হয়। তবে এই আন্দোলন কিছুটা হলেও কিন্তু একত্রিত হয়েছিল, সেটা ছিল 1857 সালের মহাবিদ্রোহ। হ্যাঁ বন্ধুগণ, 1817 সালের মহাবিদ্রোহ তোমরা হয়তো দেখেছো। তবে এই বিদ্রোহ কিন্তু, এই বিদ্রোহকে অনেকেই ভারতবর্ষের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে থাকে। তবে এই বিদ্রোহ কিন্তু যে উত্তর ভারতে কিন্তু এর প্রভাব দেখা গিয়েছিল, সাধারণত উত্তর পূর্ব ভারত এবং দেখা যায় দক্ষিণ ভারতে এই মহাবিদ্রোহের প্রভাব কিন্তু সেইভাবে দেখা যায় নাই। তো কোথাও না কোথাও এখানেও কিন্তু যে একত্রিত, সে একত্রিত হওয়ার কিন্তু একটা যে ফল বা একটা যে হোল, সেই হোল কিন্তু আমরা দেখতে পাই। যার কারণে দেখি যে এই মহাবিদ্রোহটাও কিন্তু সফল হয়নি। পরবর্তীকালে ভারতবর্ষে যে সমস্ত জাতীয়তাবাদী নেতারা ছিলেন, যেমন বাল গঙ্গাধর তিলক, যারা লাল বাল পাল নামে পরিচিত, এবং পরবর্তীকালে দেখি মহাত্মা গান্ধী, তো জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, স্বাধীনতা আন্দোলনকারী যারা ছিলেন তৎকালীন সময়ে, যারা সরাসরি যে একদিক থেকে যেমন রাজনীতির ময়দানও নেমেছিলেন পরবর্তীকালে, এবং স্বাধীনতা আন্দোলনও কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এই সমস্ত আন্দোলনকারী নেতারাও কিন্তু বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষকে যতক্ষণ না, ভারতবর্ষের প্রায় 90 থেকে 95% মানুষকে যতক্ষণ না একত্রিত করা যাচ্ছে বা ইউনাইটেড করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু শক্তিশালী যে একটা প্রতিরোধ, সেই প্রতিরোধ গড়ে তোলা কিন্তু সম্ভব নয়। তাই বিভিন্ন জায়গায় সমাজ সচেতন থেকে শুরু করে জাতীয়তাবাদী সচেতন, এইভাবে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল, ছোট বড় মিটিং মিছিলের মাধ্যমে এই ভারতবর্ষের একটা বিরাট অংশের মানুষকে কিন্তু একত্রিত বা ইউনাইটেড করতে সমর্থন হয়েছিল বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতারা। যার জন্যে আমরা 1947 সালের 15ই আগস্ট দেখি যে ভারতবর্ষ ছাড়ে কিন্তু ব্রিটিশদেরকে বিতাড়িত হতে হয়, অর্থাৎ ব্রিটিশরা কি না ভারত ছেড়ে চলে যায়। যার মুখ্যত কি কারণ ছিল না, ভারতবর্ষের যে ইউনিটি, অর্থাৎ একত্রিত। তাহলে বুঝতেই পারছো একতার কত শক্তি রয়েছে। তো একতার কিন্তু একটা বিরাট শক্তি রয়েছে। তো চলে এরপর সরাসরি কুর্মী আন্দোলনের দিকে আসা যাক। তোমরা হয়তো সকলে কম বেশি দেখেছো যে কুর্মী সমাজের একাধিক সংগঠন রয়েছে। তারা, তাদের লক্ষ্য উদ্দেশ্য এক হলেও কিন্তু তারা বিভিন্ন বাটা আছে, মানে কি বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন দিকে কিন্তু তারা আন্দোলন করছে। কখনো কেউ ডেপুটেশন করছে, কখনো দেখা যায় যে কোনো সামাজিক নেতারা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল, কখনো ডেপুটেশন, কখনো রেল অবরোধ, কখনো সড়ক অবরোধ, বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে করছে। যার জন্য কি হচ্ছে যে আন্দোলনের যে একটা আঁচ, সেই আঁচ কিন্তু সরকারের কাছে সেইভাবে পৌঁছাচ্ছে নাই, সেটা রাজ্য সরকার হোক এবং কেন্দ্র সরকার হোক। তো এই আজটা কিন্তু তখনই পৌঁছাতে পারবে যখন এই সমস্ত কর্মী সংগঠনগুলি, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ধানের ভিতরে যেমন আগড়া থাকে, ধানের ভিতরে আগড়া থাকে, তো ধানের ভিতরে যেমন কিছু আগড়া থাকে, ঠিক সেরকম প্রতিটা সমাজেরই কিন্তু বেশ কিছু
মানুষজন আছে যারা কিন্তু ওই আগড়ার মতো কাজ করে, যারা হয়তো কিছু কাজের নাই, যারা এই আন্দোলনে সরাসরি কিন্তু বিরোধিতা করছে। সেটা হয়তো তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক পোস্ট বা ইউটিউব চ্যানেলে দেখে থাকবে। সরাসরি কিন্তু ওরা কর্মী আন্দোলনের বিরোধিতা করেছে, অথচ তারা কর্মী সম্প্রদায়ের মানুষ। তো সেই ধরনের 1% হোক বা 2% বা 5% থাকুক না কেন, সেই ধরনের লোকজনকে পুরোপুরিভাবে এই আন্দোলন থেকে বাদ দিতে হবে। প্রায় 90 থেকে 95%, অর্থাৎ বেশিরভাগ যে 90 থেকে 95% যে কর্মী সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু একত্রিত, তাদেরকে ইউনাইটেড করতে হবে। তাদেরকে যদি ইউনাইটেড বা একত্রিত করে যদি আন্দোলনটা করা হয়, সেটা রেল টেকা হোক বা ডহর চেকা বা ডেপুটেশন বা বিভিন্ন পদ্ধতিতে আন্দোলনটা হইতে পারে, যে পদ্ধতিতে হোক না কেন, যদি সবাই একত্রিত থাকে। আমরা দেখেছি যেমন আমাদের পশ্চিমবঙ্গে মূলত আদিবাসী কর্মী সমাজ, পশ্চিমবঙ্গ কর্মী সমাজ, কর্মী সেনা, আবগা কর্মী সেনা, জনজাতি কর্মী সমাজ, এছাড়াও ঝাড়খণ্ডে যেটা আছে আদিবাসী কর্মী সমাজ, টোটমিক কর্মী সমাজ, বৃহৎ ঝাড়খণ্ড সংস্কৃতি মঞ্চ, এইরকম একাধিক কিন্তু কর্মী সংগঠন রয়েছে, যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ছোট ছোট ভাবে কিন্তু তারা যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু সংগঠিত করে থাকে। তার প্রভাব কিন্তু আমরা দেখি যে খুব বেশি একটা যে রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে নিশ্চয়ই তার প্রভাব কিন্তু সেইভাবে কিন্তু তুলে ধরতে পারে নাই, যার জন্য এই আন্দোলনটা পুরাপুরিভাবে কিন্তু ধীরে ধীরে পুরাপুরিভাবে বলা যেতে পারে যে বিফলে চলে যায়। তো তাই এই আন্দোলনটাকে যদি আরো মজবুত, আরো শক্তিশালী ভাবে গড়ে তুলতে হয়, তাহলে 3 রাজ্যের যে সমস্ত কর্মী সংগঠনগুলি আছে, সেই প্রতিটি কর্মী সংগঠনগুলিকে কিন্তু এক হইতে হবে। তো দেখার বিষয় বন্ধুগণ, আগামী দিনে যে কর্মী সমাজের যারা মুখ্য নেতা রয়েছেন তারা কি সিদ্ধান্ত নেয়, অর্থাৎ কর্মীদের যে কর্মী জনজাতির যে আলাদা আলাদা সংগঠন রয়েছে, সেই সংগঠনের যারা মুখ্য নেতা রয়েছেন তারা কি কি সিদ্ধান্ত নেয়, এবং আগামী দিনে এক ছাতার তলায় এসে তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে কতটা বেশি সংগঠিত করতে পারে, এটা পুরোপুরি কিন্তু নির্ভর করছে এই সমস্ত কর্মী সংগঠনের নেতাদের উপর। কারণ এই সমস্ত কর্মী সংগঠনের নেতাদের উপরে কিন্তু তাদের যে এই দিশার উপর কিন্তু নির্ভর করছে আগামী দিনে কর্মী আন্দোলনের ভবিষ্যৎ তা কোন পথে যাবে। এরপর দেখার বিষয় বন্ধুগণ, তাহলে ভবিষ্যতে এই কর্মী আন্দোলন কোন দিকে যায়, তোমাদের কি মতামত বন্ধুগণ? তোমরা তোমাদের মতামতটি কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি আমার মানে কথা বলা বলির মধ্যে কিছু খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রথমেই ক্ষমা চাই লিছি। আর কোথাও যদি আমি ভুল বলে থাকি সেটা কিন্তু অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। তো চলো, সকলকে জোহার জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি।